বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল এবং কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। অ্যাকাউন্টিং ক্লাস আমি নেব এখন। লকডাউনের কারণে আমরা নিয়মিত ক্লাস করতে পারছি না, তাই আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। এর আগে প্রথম পেজে আমরা ক্লাস করেছি, এখন এটা দ্বিতীয় পেজ চলছে। আমাদের অধ্যক্ষ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং অধিক আগ্রহে তোমাদের উপকারের জন্য আমাদের ক্লাসগুলো আয়োজন। আশা করি তোমরা যে যেখানে আছো আমাদের ক্লাসের সাথে যুক্ত হয়েছ। যারা হওনি তারা যুক্ত হয়ে যাও। আমি গুরুত্বপূর্ণ ক্লাস নেব, যেহেতু অ্যাকাউন্টিং এটা না করিয়ে না পড়িয়ে পরীক্ষা দেয়া যায় না, কিন্তু দুর্ভাগ্য আমরা নিয়মিত ক্লাস করতে পারিনি। তাই তোমরা আমাদের ক্লাসগুলো শুনলে অঙ্কগুলো করতে পারবে। তোমরা নিশ্চয় জানো যে আমরা আগামী 20 তারিখ থেকে পরীক্ষা শুরু করব। পরীক্ষায় 5টা অঙ্ক আমি সেট করেছি। পরীক্ষার সিলেবাস হচ্ছে তোমাদের প্রথম পিরিয়ডিক্যাল পরীক্ষার, দ্বাদশ শ্রেণীর প্রথম পিরিয়ডিক্যাল পরীক্ষার 5টা চ্যাপ্টার। যে অঙ্কগুলো আমি পরীক্ষায় দিয়েছি সেগুলো আমি আলোচনা করে দিব। এখানে একটা বিষয় লক্ষ্য করবে, আমি এই অনলাইন ক্লাসে এত বড় অঙ্ক করে দিতে পারবো না, কিন্তু আমি অঙ্ক করার জন্য ম্যাটেরিয়ালসগুলো তোমাদেরকে জোগাড় করে দেব। তোমরা আমার ক্লাসগুলো শুনলে বইয়ের ভিতর ঢুকে সহজে অঙ্ক করতে পারবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে অনেকগুলো উদাহরণ করা অঙ্ক আছে। সেগুলো করলেই তোমরা অঙ্কগুলো পেরে যাবে। যাই হোক, আজকে আমি যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে নন ট্রেডিং কনসার্ন, অব্যবসায়ী প্রতিষ্ঠান। এটা আমাদের দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার। আমাদের পরীক্ষায় অঙ্কটা থাকছে। আমি অঙ্কটার ডিজাইন করব, অঙ্ক তোমরা বাসায় করবে। প্রথমে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কাকে বলে, সংজ্ঞা, ডেফিনেশন। এটা বলতেই হবে, না হলে তোমরা অঙ্ক করতে পারবে না। সংজ্ঞা, অব্যবসায়ী প্রতিষ্ঠানটা কি, কাকে বলে? আমরা জানি যে আমাদের কাছে 2 রকম প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান আর একটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা মুনাফার জন্য প্রতিষ্ঠিত হয়, যাদের প্রতিষ্ঠা করা হয় মুনাফার জন্য। আর অব্যবসায়ী প্রতিষ্ঠান মুনাফার জন্য প্রতিষ্ঠিত হয় না, সমাজের সেবা করার জন্য প্রতিষ্ঠিত হয়। এটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, সমিতি, জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলো, এগুলো সবগুলো মুনাফার জন্য প্রতিষ্ঠিত হয়নি, বরং সমাজের সেবা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমরা এই প্রতিষ্ঠানগুলোর অঙ্ক করব এবং ডিজাইন করব। এর আগে আমরা যত অঙ্ক করেছি প্রথম পত্রে, দ্বিতীয় পত্রে, সবগুলো ছিল ব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক। বইতে শুধু একটা চ্যাপ্টার আছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক। এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক কিভাবে করতে হবে আজকে আমি এটা দেখাবো তোমাদেরকে। তাইলে সংজ্ঞা জানলাম। 2 নাম্বার হচ্ছে, দ্বিতীয় হচ্ছে পার্থক্য। পার্থক্য কার সাথে পার্থক্য? ব্যবসা প্রতিষ্ঠানের সাথে পার্থক্য। অনেক কথা লিখতে পারবো না, যেহেতু অ্যাকাউন্টিং অনেক বড় লেকচার হয়ে যায়। আমি একটু হালকা আলোচনা করছি যাতে করে অঙ্ক করতে সুবিধা হয়। পার্থক্য, ব্যবসা উদ্দেশ্য এক। প্রথমে উদ্দেশ্য,
ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় মুনাফার জন্য, আর অব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় সমাজের সেবা করার জন্য। আমাকে কথা সংক্ষেপ করতে হচ্ছে। নাম্বার বি, পরিচালনা। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য পরিচালক মণ্ডলী থাকে। আমি জানি যে ব্যবসা প্রতিষ্ঠান 3 রকম হয়, এক মালিকানা, অংশীদারি এবং যৌথ মূলধনী কোম্পানি। তো এক মালিকানা কারবার তো মালিক নিজেই পরিচালনা করে, অংশীদারি কারবারে সকলের পক্ষে একজন চালাতে পারে, সবাইও চালাতে পারে। আর জনস্ট কোম্পানির ক্ষেত্রে পরিচালক মণ্ডলী বা বোর্ড অফ ডিরেক্টরসের মাধ্যমে পরিচালিত হয়। এটা হলো ব্যবসা প্রতিষ্ঠান। অব্যবসা প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, সমিতি কারা চালাবে, কীভাবে চালাবে? আমাদের এটা আহমেদ বাওয়ানি একাডেমি, স্কুল, কলেজ। আমাদেরকে কারা চালায়? আমাদেরকে চালাচ্ছে গভর্নিং বডি, স্কুলকে চালাচ্ছে ম্যানেজিং কমিটি, বিশ্ববিদ্যালয়কে চালাচ্ছে সিনেট, সিন্ডিকেট। এভাবে পরিচালিত হয়। সি, মূলধন। ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু মালিক থাকে, মালিকেরা কারবারকে মূলধন দেয়। অব্যবসা প্রতিষ্ঠানের মালিক কেউ থাকে না, সমাজের সব লোক এটার মালিক। তো সেখানে মূলধনের কিভাবে হবে? মূলধন কে দেবে? মূলধন দেওয়ার তো প্রশ্নই আসে না, যেহেতু এটা ব্যবসা প্রতিষ্ঠান নয়। ওখানে ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু মূলধন দেবে, ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনকে আমরা বলবো মূলধন হিসাব। অব্যবসা প্রতিষ্ঠান মূলধন তো কেউ দেবে না। এখন সেখানে আমরা যে হিসাব করব, হিসাব করতে গেলে মূলধন নামে একটা আইটেমের দরকার হয়ে পড়ে। সেক্ষেত্রে আমাদেরকে মূলধনটা বের করে নিতে হয়, সেটাকে বলা হয় মূলধন তহবিল, ক্যাপিটাল ফান্ড বলা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবকে বলা হয় মূলধন হিসাব, অব্যবসা প্রতিষ্ঠানের মূলধনকে বলা হচ্ছে মূলধন তহবিল। একটা হচ্ছে মূলধন তহবিল, একটা হচ্ছে মূলধন হিসাব। ডি, মুনাফা বন্টন। মুনাফা ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য নয়। ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মুনাফা করা, আর অব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মুনাফা নয়, সমাজের সেবা করা। তো কাজে ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা হলে মুনাফা বন্টনের প্রশ্ন আসে। অব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা হলে সেখানে মুনাফা বলা যায় না, সেটাকে বলতে হয় আয়ের উদ্বৃত্ত। অর্থাৎ অব্যবসা প্রতিষ্ঠান, আমি যদি এভাবে উদাহরণ দিয়ে থাকি, আহমেদ বাওয়ানি প্রতিষ্ঠা করেছে, আহমেদ বাওয়ানি একাডেমি প্রতিষ্ঠা করেছে এআই আহমেদ বাওয়ানি, তার পিতা আহমেদ বাওয়ানির নামে এটা প্রতিষ্ঠা করেছে 1962-তে। তো বাওয়ানি পরিবার ব্যবসায়ী পরিবার, তারা যেমন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেছে, তেমনি স্কুল, কলেজও স্থাপন করেছে। ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেছে মুনাফার জন্য, আর স্কুল, কলেজ স্থাপন করেছে মুনাফার জন্য নয়, সেবা করার জন্য। আমরা এখানে আহমেদ বাওয়ানি জুট মিল প্রতিষ্ঠা তারা করেছে। আহমেদ বাওয়ানি জুট মিলে তারা হিসাব করে মুনাফা বের করে। কিন্তু আহমেদ বাওয়ানি একাডেমিতে তো হিসাব হয়, এখানেও লেনদেন হয়। তবে ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনকে বলা হচ্ছে কারবারি লেনদেন বা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, বিজনেস ট্রানজ্যাকশন। আর অব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনকে বলা হচ্ছে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, এটাকে বলা হচ্ছে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন। তবে আমাদের এখানেও আহমেদ বাওয়ানি তো মুনাফা আসে, তবে আমরা এটাকে মুনাফা বলি না, আমরা এটাকে বলি আয়ের উদ্বৃত্ত। কারণ এখানে লেনদেন হয়, আয় হয়, ব্যয় হয়, আয় থেকে ব্যয় বাদ দিয়ে একটা মুনাফা বছরের শেষে থাকে, ওটাকে আমরা মুনাফা বলি না, ওটাকে আমরা বলি আয়ের উদ্বৃত্ত। এরপরে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমরা করব সেটা হচ্ছে হিসাব। ব্যবসা প্রতিষ্ঠান হিসাব করে থাকে, অব্যবসা প্রতিষ্ঠানও হিসাব করে থাকে। ব্যবসা প্রতিষ্ঠান যে হিসাবগুলো করে থাকে সেগুলো আমরা এর আগে দেখিয়েছি। এইটা মূলত এখানে আমাদের কাজটা হবে, হিসাব নিয়ে কাজটা হবে, আমরা অ্যাকাউন্টিংয়ের কাজ করব। তো ব্যবসা প্রতিষ্ঠান তারা করেন ইনকাম স্টেটমেন্ট বা কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট, বিশদ আয় বিবরণী, তারা করে ওনার ইকুইটি স্টেটমেন্ট, মালিকানা তহবিল,
বা মালিকানা বিবরণী, শর্ত বিবরণী। তারা করেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক অবস্থার বিবরণী বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, এটা করে থাকে। অব্যবসা প্রতিষ্ঠান কি করে? আসলে অব্যবসা প্রতিষ্ঠানও ঠিক সেম কাজ করে থাকে। ব্যবসা প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে হিসাব করেন, অব্যবসা প্রতিষ্ঠানও একই উদ্দেশ্যে হিসাব করেন, কিন্তু হিসাবের মধ্যে একটু নামের পার্থক্য, কাজের কোনো পার্থক্য নেই। যেহেতু আর্থিক লেনদেন সবাই করে থাকে, সেজন্য প্রত্যেকের আয় হয় এবং ব্যয় হয়, আয় থেকে ব্যয় বাদ দিয়ে এটাকে করা হয়। আমরা হিসাবটা একটু পরে দেখব, যেহেতু হিসাবটাই আমাদের অঙ্ক। এরপরে প্রকারভেদ। বোর্ডটা নিচু হয়ে গেছে, সেজন্য আমাকে সাইডে যেতে হলো। প্রকারভেদ, টাইপস। অব্যবসা প্রতিষ্ঠান আমরা দুভাবে দেখতে পাই। কিছু অব্যবসা প্রতিষ্ঠান আছে যারা মুনাফা ভোগ করে, মুনাফা হয়ে যায়, মুনাফা করে থাকে। আর কিছু অব্যবসা প্রতিষ্ঠান আছে তারা তাদের কাজের বিনিময়ে কোনো মুনাফা করে না। এটাকে বলা হচ্ছে অব্যবসায়ী অমুনাফাভোগী প্রতিষ্ঠান। যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, এগুলো কোনো মুনাফা করে না। কিন্তু পেশাজীবীদের সংগঠন, ডাক্তারদের, ইঞ্জিনিয়ারদের, চার্টার অ্যাকাউন্টেন্ট, আইনজীবীদের, তারা তাদের কাজের মাধ্যমে মুনাফা করে থাকে। তো এই দুই রকম আমরা দেখতে পাই। আমরা এখন হিসাব নিয়ে একটু কাজ করব। কি করতে হবে আমাদেরকে হিসাবের মধ্যে? আমি এখানে ব্যবসা প্রতিষ্ঠান এবং অব্যবসা প্রতিষ্ঠানের হিসাব দেখাবো। ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা জিনিস তোমাদেরকে বলে দেব, সেটা হচ্ছে যে তোমরা ব্যবসা প্রতিষ্ঠানের যে হিসাব করেছো এতদিন যাবৎ, ঠিক সেম জ্ঞান দিয়ে অব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করবে। এক্সট্রা কোনো জ্ঞানের প্রয়োজন হবে না, শুধু আমার নামটা বদলাবো। কাজের ধরন, কাজ একই রকম, শুধু নাম বদলালাম। ব্যবসা প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে হিসাব করবেন, অব্যবসা প্রতিষ্ঠানও একই উদ্দেশ্যে হিসাব করবে। সে লক্ষ্য চিটং পৌঁছা, চিটং যাবেন কোনো ব্যক্তি বা কেউ চিটং পৌঁছবে, তার গন্তব্য চিটংয়ে। একজন বিমানে গেল, সে পৌঁছে গেল। আরেকজন বাসে গেল, সে পৌঁছে গেল। আরেকজন ট্রেনে গেল, সে পৌঁছে গেল। আসলে গন্তব্য কিন্তু এক, প্রসেস একটু ভিন্ন, নাম একটু ভিন্ন হচ্ছে। ব্যবসায়ী প্রতিষ্ঠান, অব্যবসায়ী প্রতিষ্ঠান, তোমরা দেখবে যেহেতু অঙ্কগুলো তোমাদেরকে বাসায় করতে হবে, এক্সট্রা কোনো জ্ঞানের প্রয়োজন হবে না। তুমি শুধু ব্যবসা প্রতিষ্ঠানের জ্ঞান অব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে জুড়িয়ে দেবে, দেখবে অঙ্কগুলো তোমরা সহজে করতে পারবে। অব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান কি করে? ব্যবসা প্রতিষ্ঠান এক নম্বর কাজ করে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। দুই নম্বর যে কাজটা করে সেটা হচ্ছে মালিকানা শর্ত বিবরণী। মালিকানা শর্ত বিবরণী। তিন নম্বর যে কাজটা করে সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী, এটা তোমরা করে এসছো। বিশদ আয় বিবরণী, কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট, এটা তোমরা করেছো। মালিকানা শর্ত বিবরণী, ওনার ইকুইটি স্টেটমেন্ট, এটা তোমরা করেছো। আর্থিক অবস্থার বিবরণী, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, এটা তোমরা করেছো। এটা করা হয়ে গেছে। এখন দেখো আমরা অব্যবসা প্রতিষ্ঠানে কি কাজ করব। এক নম্বর কাজ করব প্রাপ্তি এবং প্রদান হিসাব, রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, প্রাপ্তি ও প্রদান হিসাব। এটা আমরা করে থাকবো। এটা হচ্ছে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, আমি সংক্ষেপে লিখছি রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। নাম্বার 2, এখানে যেটা করা হবে সেকেন্ড, আয় ব্যয় হিসাব। আয় ব্যয় হিসাব, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট,
আমি সংক্ষেপ দিচ্ছি, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। নাম্বার 3, এরা যে কাজটা করবে সেটা হচ্ছে উদ্বৃত্তপত্র অথবা আর্থিক অবস্থার বিবরণী, একই কথা, অবস্থার বিবরণী, উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী। এখানে লক্ষণীয়, আমি অব্যবসা প্রতিষ্ঠান করছি, প্রথমে করব প্রাপ্তি এবং প্রদান হিসাব, রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট এইটা আমরা করব। এখানে প্রথম কাজ রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। তো রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমি আগে বলেছি যে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবের সাথে মিলাই দেব, কাজটা তোমরাই করবে। প্রাপ্তি এবং প্রদান হিসাব এইটা ব্যবসা প্রতিষ্ঠানের 100% ক্যাশবুক তোমরা করেছ, নগদান বই 100% ক্যাশবুকের অঙ্ক। ক্যাশবুক যেটা করেছ, যেভাবে করেছ ঠিক সেভাবে এটা তোমরা করবে। এখানে এডিশনাল কিছুই নেই, কোনো নগদ লেনদেন ছাড়া অনগদ বা বকেয়া লেনদেন এখানে ঢুকবে না। নগদ লেনদেন ছাড়া অনগদ লেনদেন বা বকেয়া লেনদেন এখানে ঢুকবে না। তো কাজে এটা শুরু হবে ব্যালেন্স বিল দিয়ে, শেষ হবে ব্যালেন্স শিট দিয়ে, এবং সব কাজ হবে নগদের। কোনো বকেয়া, ধারে, অনগদ এরকম কোনো আইটেমস এখানে আসবে না। নাম্বার 2, আয় ব্যয় হিসাব, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। আয় এবং ব্যয় নাম থেকে বোঝা যাচ্ছে। এটাকে আজকাল আয় ব্যয় বিবরণী হিসাবেও করা যায়, বিবরণী আকারও করতে পারো, কোনো অসুবিধা নেই। একই জিনিস পাশাপাশি রাখলে আয় ব্যয় হিসাব হবে, আর উপরে নিচে করলে বিবরণী হবে। তবে লক্ষ্য করবেন, হিসাব যখন হবে তখন ডেবিটকে লিখতে হবে, বিবরণীর ক্ষেত্রে ডেবিটকে লিখতে হবে না। বিবরণীর ক্ষেত্রে শুধু আয় থেকে ব্যয় বাদ দিবে, আয়গুলো উপরে থাকবে, ব্যয়গুলো নিচে থাকবে। আয় থেকে ব্যয় বাদ দিয়ে তোমরা বের করবে আয়ের উদ্বৃত্ত বা ব্যয়ের উদ্বৃত্ত। এই কাজটা 100% বিশদ আয় বিবরণী। আমরা বিশদ আয় বিবরণী করি কারবারের মুনাফা পাই অথবা ক্ষতি পাই। ঠিক সিমিলার আয় ব্যয় হিসাবেরও একই কথা। আয় থেকে ব্যয় বাদ দিলে আমার আয়ের উদ্বৃত্ত বের হবে, অথবা যদি ব্যয় বেশি হয় কম হয় তাহলে ব্যয়ের উদ্বৃত্ত হয়ে যাবে, তখন ক্ষতি হয়ে যাবে। এখানে মুনাফা বলা যাবে না। আয় যদি আমার 1 লাখ হয়, ব্যয় যদি আমার 80,000 টাকা হয়, তাহলে আমার উদ্বৃত্ত থাকলে কত? 20,000 টাকা। এইটা ব্যবসা প্রতিষ্ঠান হলে বলবো আমরা মুনাফা, কিন্তু এখন যেহেতু অব্যবসা প্রতিষ্ঠান করছি, এটাকে আমরা বলবো আয়ের উদ্বৃত্ত। আয়ের উদ্বৃত্ত, সারপ্লাস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, এটাকে আমরা বলবো। তাইলে আমরা পেয়ে গেলাম এইটা 100% ব্যবসা প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী, একই জিনিস। তো একই জিনিস যদি হয়, আমার এডিশনাল কোনো জ্ঞান লাগবে না, আমি এই জ্ঞান দিয়ে এটা করতে পারছি। নগদান বই, ক্যাশবুক দিয়ে আমি এই অঙ্ক এটা করতে পারছি, তাই এখানে আমার অতিরিক্ত জ্ঞানের দরকার হচ্ছে না। উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী, এইটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা আর্থিক অবস্থার বিবরণী করছি, ঠিক সিমিলার অব্যবসা প্রতিষ্ঠানও এটা করব। কাজে নতুন আমি কিছু দেখছি না, শুধু নাম আমি বদলালাম, নতুন কিছু হচ্ছে না, শুধু নাম বদলালাম। এখানেও সম্পদ আয় বসবে, এখানেও সম্পদ আয় বসবে। এইটার মাধ্যমে কারবারের অর্থনৈতিক অবস্থা, আর্থিক অবস্থা জানা যাবে। একটি প্রতিষ্ঠান কতটা আর্থিকভাবে সচ্ছল বা দুর্বল, সেটা এই আর্থিক অবস্থার বিবরণী করে আমরা জানব। এখানে সম্পদ এবং দায়গুলি প্রদর্শন করা হবে, সম্পদ এবং দায়, তাদের অবস্থান এবং তারা কে কোন পর্যায়ে আছে সেগুলো আমরা দেখাবো। আরও কিছু জিনিস আমি আলোচনা করে দিব তোমাদের অঙ্ক করার সুবিধার্থে। ফান্ডস, তহবিল, বিভিন্ন তহবিল। অব্যবসা প্রতিষ্ঠান তাদের কাজকর্ম
বিভিন্ন তহবিলের মাধ্যমে করে থাকে। এই তহবিলগুলো কি তহবিল হতে পারে? এই তহবিল হতে পারে বিশেষ তহবিল, বিশেষ কাজের জন্য বিশেষ তহবিল। অব্যবসা প্রতিষ্ঠান তাদের কাজগুলো বিশেষ কাজগুলো বিশেষ তহবিলের মাধ্যমে করে থাকে, স্পেশাল ফান্ড। তারপরে আরও ফান্ড হতে পারে পুরস্কার বিতরণী তহবিল। আমরা আহমেদ বাউনী একাডেমি স্কুল কলেজ আমরা ছেলে মেয়েদেরকে বার্ষিক পুরস্কার বিতরণী সভা করে পুরস্কার দিয়ে থাকি। তো পুরস্কার দেওয়ার জন্য আমরা একটা তহবিল করে রাখছি, সেটা হচ্ছে পুরস্কার বিতরণী তহবিল। বৃত্তি দেওয়া হয় বৃত্তি তহবিল, পেনশন দেওয়া হয় কর্মচারীদের পেনশন তহবিল, বন্যার্তদের সাহায্য দেওয়া হয় বন্যাত্রাণ তহবিল, বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় টুর্নামেন্ট ফান্ড বা টুর্নামেন্ট তহবিল। তাহলে অব্যবসায় প্রতিষ্ঠানগুলো তাদের কর্মকাণ্ড বিভিন্ন তহবিলের মাধ্যমে সম্পন্ন করে থাকে। তহবিল সংক্রান্ত প্রাপ্তিগুলো বা আয়গুলো তহবিলের সাথে যোগ হবে, তহবিল সংক্রান্ত প্রদানগুলো তহবিল থেকে বিয়োগ হবে। এই তহবিল সংক্রান্ত কোনো আইটেম আয় বা ব্যয় আয় ব্যয় হিসাবে ঢুকবে না, এটা নির্দিষ্ট তহবিলের সাথে যোগ হবে, তহবিল থেকে বিয়োগ হবে। মনে রাখবে সকল প্রকার তহবিলে দায়। এবার তোমাদেরকে কিছু আইটেম দেখাবো যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানে ছিল না। ব্যবসা প্রতিষ্ঠানে এই আইটেমগুলো পাওয়া যায়নি, অব্যবসা প্রতিষ্ঠানে এই আইটেমগুলো পাওয়া গেছে। ব্যবসা প্রতিষ্ঠানে এই আইটেমগুলো ছিল না। কতিপয় আইটেমগুলো সাম আইটেমস অব নন ট্রেডিং কনসার্ন, এই আইটেমগুলো আমি একটু তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, একটু নতুন মনে হবে। 1 নম্বর ভর্তি ফি বা সদস্যভুক্তি ফি। সদস্যভুক্তি ফি অব্যবসা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানে যারা আসবেন তাদেরকে সদস্য করে নেবে, এই জন্য সদস্যভুক্তি ফি দিতে হয়। এটা প্রতিষ্ঠানের জন্য আয়। আর স্কুল কলেজে তো ছেলেমেয়েরা ভর্তি হয়, তারা ভর্তি ফি দেয়, তো কাজে এইটা একটা আয় জাতীয় আইটেম। এইটা ব্যবসা প্রতিষ্ঠানে ছিল না, কারণ ব্যবসা প্রতিষ্ঠান স্কুল কলেজের মতো ছেলে মেয়ে ভর্তি করায় না, তো কাজে এটা হচ্ছে নতুন আইটেম, তোমরা খেয়াল রাখবে। নাম্বার 2 হচ্ছে চাঁদা বা সাবস্ক্রিপশন। চাঁদা অব্যবসা প্রতিষ্ঠান ক্লাব সমিতি ইত্যাদির মধ্যে যারা সদস্যভুক্ত হয়, সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়, তারা প্রতি মাসে বাৎসরিক বা এককালীন তারা চাঁদা প্রদান করে। এইটাও প্রতিষ্ঠানের একটা নিয়মিত আয়, এটাও আমরা আয় ব্যয়ের মধ্যে গণ্য করব। নাম্বার 3 অনুদান বা ডোনেশন। এটা এই আইটেমগুলো ব্যবসা প্রতিষ্ঠানে ছিল না। অনুদান বা ডোনেশন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানকে স্কুল কলেজ হাসপাতাল বিশ্ববিদ্যালয় ক্লাবকে বিভিন্ন ব্যক্তিবর্গ মাঝে মাঝে বা সরকারিভাবে বা মন্ত্রী লেভেল থেকে বা বিভিন্ন লেভেল থেকে তাদেরকে মাঝে মাঝে অনুদান দেয়া হয়, এককালীন দেয়া হয়। এইটা হচ্ছে অনুদান। এটা নিয়মিত নয়, এটা অনিয়মিত, সেজন্য এটাকে মূল্যায়িত হিসাবে আমরা গণ্য করব। নাম্বার 4 উইলকৃত সম্পত্তি বা লেগেসিস। উইলকৃত সম্পত্তি স্কুল কলেজ হাসপাতাল মসজিদ মাদ্রাসা মন্দির ইত্যাদিকে বিভিন্ন ব্যক্তিবর্গ অনেক সময় সম্পদ দান করে যায়, উইল করে যায়, লিখে যায়, দিয়ে যায়, এটা হচ্ছে উইলকৃত সম্পত্তি। নাম্বার 5 আজীবন সভ্যের চাঁদা। আজীবন সভ্যের
আজীবন সভ্যের চাঁদা, লাইফ মেম্বার ফি। আজীবন সভ্যের চাঁদা হচ্ছে যারা প্রতিষ্ঠানে এককালীন অর্থ দিয়ে সারা জীবনের জন্য মেম্বারশিপ পাবেন, তারা হচ্ছে আজীবন সভ্য, লাইফ মেম্বার। তারা প্রতিষ্ঠানকে যে চাঁদা দিয়েছে সেটা হচ্ছে আজীবন সভ্যের চাঁদা, লাইফ মেম্বার ফি। লাইফ মেম্বার ফি। নাম্বার 5, খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রী, রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট বা বার সামগ্রী বা বার হিসাব, এর জন্য অব্যবসা প্রতিষ্ঠানগুলো এই আয়োজনগুলো করে থাকে। তোমরা বিস্তারিত বই থেকে দেখবে, সেখানে একটা হিসাব করতে হয়, তবে এটা সব সময় লাগবে না, সব সময় এটা করতে হবে না। আমি আবারও যাচ্ছি, আমার অঙ্কের কাজ হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাব, আয় ব্যয় হিসাব এবং উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী। উদ্বৃত্তপত্র করতে গেলেই আমাদেরকে মূলধন নামে একটা আইটেম দরকার পড়বে। সেই মূলধনটা আমাদের হাতে থাকে না, আমাদেরকে মূলধনটা বের করে নিতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনকে বলা হয় মূলধন হিসাব, অব্যবসা প্রতিষ্ঠানের মূলধনকে বলা হয় মূলধন তহবিল। মূলধন তহবিল নির্ণয় করবে কিভাবে? মূলধন তহবিল নির্ণয়, এটা খুব সিম্পল ব্যাপার। এটা বের করবে তোমরা প্রারম্ভিক সম্পদ থেকে, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক দায়, তোমাদের হাতে প্রারম্ভিক সম্পদ থাকবে, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলেন, প্রারম্ভিক বা মূলধন তহবিল বের হয়ে যাবে। এটা সমান হচ্ছে মূলধন তহবিল। সম্পদ থেকে দায় বাদ দিলে কি হবে? মূলধন তহবিল হয়ে যাবে, সমান মূলধন তহবিল। মূলধন তহবিল আমি আরেকটু পরিষ্কার করে দিচ্ছি, সেটা হলো আমি অঙ্ক করছি 2018 সনের, তার আগের সন 2019, তারপরের সন 2020। লক্ষ্য করো, আমরা অঙ্ক করছি 2018 সনের, 2018 সন অঙ্ক করছি। 2018 আগের সন হচ্ছে 2019, পরের সন হচ্ছে 2020। না সরি, একটু ভুল হয়ে গেল। 2018 আগের সন হচ্ছে 2017, তারপর সন হচ্ছে 2019। এই আমি 2018 সনে অঙ্ক করছি। 18 সনের অঙ্ক এটা হচ্ছে বর্তমান, আর তার আগের সন হচ্ছে 2017। 17 সনের আইটেমগুলো হচ্ছে প্রারম্ভিক। এই 17 সনের আইটেমগুলো হচ্ছে প্রারম্ভিক। আমরা যখন মূলধন তহবিল নির্ণয় করব, তখন আমরা 17 সনের সম্পদ থেকে দায় বাদ দিয়ে মূলধন তহবিল বের করব। অর্থাৎ প্রারম্ভিক দিনের সম্পদ থেকে প্রারম্ভিক দিনে দায় বাদ দিলে মূলধন তহবিল বের হয়ে যাবে। প্রারম্ভিক সময় হচ্ছে যে সময়ের আমি কাজ করছি তার আগের সময়কে বলা হয় প্রারম্ভিক। তারপর যেটা 2019 হচ্ছে অগ্রিম ধরতে হবে আমাদেরকে। যাই হোক, মূলধন তহবিল বের করে আমি দেখিয়ে দিলাম। এইটাও আমাদের কাছে নতুন ছিল না। তোমরা এক তরফা দাখিলার মধ্যে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন বের করতে ঠিক সিমিলার ছিল এইটাও। কাজে আমি এখানে অব্যবসা প্রতিষ্ঠানে অঙ্ক করতে গিয়ে নতুন আমি কোনো কাজই করছি না। আমি যখন প্রাপ্তি প্রদান করব, আমি করব নগদান বই। নগদান বই আমি আগে করেছি, 19 আমরা করেছি নগদান বই। আয় ব্যয় হিসাব যখন করব, তখন বিশদ আয় বিবরণী আমরা স্কুলেও করেছি 19, কলেজেও করেছি ফার্স্ট ইয়ারে। আর উদ্বৃত্তপত্র আর্থিক অবস্থার বিবরণী, এটা ব্যবসা প্রতিষ্ঠানে যেরকম, অব্যবসা প্রতিষ্ঠানে একই রকম। মূলধন তহবিল যেটা এডিশনাল ছিল, সেটাও একই রকম হয়েছে, কারণ
অব্যয় এক মালিকানা কারবারে অর্থাৎ একতরফা দাখিলার মধ্যে সিঙ্গেল এন্ট্রির মধ্যে আমরা দেখিয়েছিলাম কিভাবে মূলধন প্রারম্ভিক বের করতে হয়, সমাপনী বের করতে হয়। একই জিনিস আমি আমার ক্লাস শেষ করে দিচ্ছি, যেহেতু অনলাইনের ক্লাস খুব বেশি সময় দিয়ে নেওয়া যায় না, টাইম লিমিটেড। একটু বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি অঙ্ক করি নাই, অঙ্কের ডিজাইন করে দিলাম। তোমরা অঙ্ক করবে, কিভাবে করবে? তোমরা তোমাদের বইতে উদাহরণ 1 2 3 4 5 5টা অঙ্ক করো, অনুসরণী 1 2 3 4 5 5টা অঙ্ক করো, দেখবে আমার কথার সাথে অঙ্কগুলো সব মিলে গেছে। তোমরা এভাবে করবে। আর পরীক্ষা যেহেতু আমি সেট করেছি, তোমরা অঙ্কটার মধ্যে ঢুকবে, বইতে ঢুকবে। আমি যা আলোচনা করেছি এই জিনিসগুলো হচ্ছে অঙ্ক করার জন্য এলিমেন্টসগুলো, আমি অঙ্ক করি নাই। আশা করি তোমরা যারা যুক্ত হয়েছ তারা এই ক্লাসগুলো থেকে উপকার পাবে। আর যারা হওনি তারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের ক্লাসগুলো যাবে, সেখান থেকে দেখে নেবে, যেহেতু অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাকে করতে হবে। আজকে আর ক্লাস বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।